মৌ সে আত্মার চিৎকারের শব্দ শুনে কিচেন রুম থেকে ছুটে এলো শাশুড়ি মৌসুমী চৌধুরী আর মেয়ে। মৌকে সিঁড়ির নিচে পড়ে থাকতে দেখে মেয়ের পাগলের মতো দৌড়ে গিয়ে তাকে ধরে বুকে জড়িয়ে ধরলো। ঠিক তখনই টিভিতে আবারও নিউজের সেই একই বিভর্ষণ বাক্যটি রিপিট করা হলো। সাংবাদিক শতটা নিশ্চিত হতে মৌসুমী চৌধুরী দুই হাতে বুক চেপে ধরে ডুকরে কেঁদে উঠলেন। নিজের ছেলের মৃত্যুর খবর এভাবে নিউজের পর্দায় দেখতে হবে তা যে কোনো মায়ের কল্পনাও অতীত ছিল। মৌ নিজের পুরো শরীর ছেড়ে দিয়ে মেহেরকে শক্ত করে আঁকড়ে ধরে অধর ধরায় কাঁদতে লাগলো। মেহু, আমার প্রফেসর সাহেব সত্যি আর নেই। সত্যি সত্যি আমাদের সবাইকে একা করে চলে গেল সে। মামুনি, দেখো তোমার ছেলে আজ সত্যি আমাকে এই বিশাল পৃথিবীতে নিঃস্ব করে দিয়ে চলে গেল। মৌ মেঝেতে বসে ছটফট করে কাঁদতে লাগলো। তার হাত দুটো দিয়ে মেহেরের কাঁপা কাঁপা হাত জোড়া এমন ভাবে খামচে আঁকড়ে ধরলো যে মেহের চাইলেও এক্ষুনি উজানকে এনে দিতে পারবে। সে রক্তিম জলভরা চোখে মেহেরের দিকে তাকিয়ে ব্যাকুল গলায় আওড়াতে শুরু করলো, মেহু, এই মেহু, দে না আমার প্রফেসর সাহেবকে আমার কাছে ফিরিয়ে। তাকে ছাড়া যে মৌয়ের কোনো অস্তিত্ব নেই, বাঁচতে পারে না আমি তাকে ছাড়া। দম বন্ধ হয়ে আসছে আমার, তাকে ফিরিয়ে আসতে বল না আমার কাছে। মৌয়ের সেই বুক চেরা করুণা আত্মচিৎকারে চৌধুরী বাড়ির প্রত্যেকটি হিটের দেওয়াল পর্যন্ত যেন কেঁপে উঠল। সেখানে উপস্থিত প্রতিটি মানুষের বুকে ভেতরটা হা হা করে উঠল। কেউ আর নিজের চোখের জল ধরে রাখতে পারল না। সবাই হাঁটু গেজে বসে অঝরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। ইফাত হাত পা থরথর করে কাঁপা অবস্থায় ফোনটা হাতে নিয়ে বরাবর চেষ্টা করেছে উজানের ব্যক্তিগত ফোনে রিং করা, কিন্তু ফোনের ওপর থেকে প্রতিবাদী শীতল কণ্ঠ ভেসে আসছে, সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, নাম্বারটি বন্ধ রয়েছে। অধৈর্য হয়ে ইফাত তন্ময়ের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করলো যাতে কোনো অলৌকিক খবর অন্তত পাওয়া যায়। অন্যদিকে উজানের মা মৌসুমী চৌধুরী নিজের দুই হাত বুক চাপে অঝরে কেঁদে চলেছে। একজন মা হয়ে এত বড় সত্য তিনি কিভাবে মেনে নেবে? বুকটা গলার বরাবর অপেক্ষা করে বলছে, যদি কোনো দিনও ঘুণাক্ষরেও টের পেত যে নিজের রক্ত পানি করা সন্তানের এভাবে প্রফেশনের তাগিদে আকারে হারাতে হবে, তবে কিছুতেই ছেলেকে ওই মৃত্যুর ফাঁদে পা বাড়াতে দিতেন না। সন্তানের মর্তনে মেধে কিংবা দেশের জন্য আত্মত্যাগ কোনো বাবা মায়ের বুকের ভেতরে খালি স্থান কোনোদিনও পূর্ণ করতে পারে না। জীবনের শেষ বয়সে এসে নিজের চোখের সামনে কলিজার টুকরো তরুণ সন্তানের এই নির্মল পরিণতি যে কতটা জঘন্য ও সহজজনিত নরক যন্ত্রণা তা কেবল ভোগক্ষীণ মা বাবাই বোঝেন। আরিফুল চৌধুরী এক কোণে সোফায় বসে নিজের দুই হাতের তালুতে মুখ ঢেকে কোনো ছোট্ট শিশুর মতো অঝরে চোখে জল ফেলেছে। যে ছেলেকে নিজের হাতে গড়ে তুলেছে, নিজের সমস্ত শক্তি আর ঐতিহ্য যার কাঁধে ন্যস্ত করার স্বপ্ন দেখেছে, এই ছোট্ট ছেলেটাকে আজ চিরকালের জন্য না ফেরার দেশে পাড়ি জমালো। এক ব্যর্থ বাবা হয়ে এই পাষাণ দৃশ্য তিনি কীভাবে সহ্য করবে তা সৃষ্টিকর্তা ভালো জানেন। হঠাৎই মেহেরকে আবার দুই বাহু দিয়ে ঝাঁপড়ে ধরে ডুকরে কেঁদে উঠতে বলেন, এই মেহু, তুই কথা বলছিস না কেন? একটাবার বল না গিয়ে প্রফেসর সাহেব ফিরে আসতে। তাকে ছাড়া যে তার এই পিচ্চিটাই এক মুহূর্তেও ভালো নেই। সে তো আমাকে ছেড়ে একদিন এক সেকেন্ডের জন্য দূরে থাকতে পারতো না, তাহলে আমি কিভাবে থাকবো? তুই গিয়ে বল না তার পিচ্চি কাঁদছে তার জন্য। সে তো আমার চোখের এক ফোঁটা অশ্রু গলাবে পড়তেও সহ্য করতে পারতো না, ব্যস্ত হয়ে হাত দিয়ে মুছে দিত। তাহলে আজ আমি এত ডুকরে ডুকরে কাঁদছি, তবুও সে কেন আমার কাছে আসছে না? তাকে অন্তত একটা শেষবারের মতো ফিরে আসতে বল না। তাকে ছাড়া যে আমি বড্ড নিঃস্ব, বড্ড শূন্য যে মাহবুব। আমি কিভাবে সবই এই কষ্ট। ময়ের সেই করুণ কান্না তেরে পুরো ড্রয়িং রুম যেন বিষাদের ঘন কালো মেঘে নেমে এলো। মৌসুমী চৌধুরী নিজের অবুঝ ও অনাথ হয়ে যাওয়া বোমাটা আকুতি আর সহ্য করতে পারলেন না। তিনি হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়লেন, তারপর ভেজা চোখে মৌকে পরম মমতায় একদম নিজের বুকে নিবিড় কাজে শক্ত করে চেপে ধরলেন। বিয়ের বয়স পার হয়েছে মাত্র মাস। ভালোবাসার মায়া বাঁধন পড়তে না পড়তে ছেলেটা মাঝপথে হাত ছেড়ে দিয়ে মেয়েটা সজরে দুনিয়া লহমায় তছনছ করে দিয়ে ছাই বানিয়ে চলে গেল। কোন মুখে কি সান্ত্বনা ভাষা দিয়ে এই ফুলের মতো নিষ্পাপ মেয়েটাকে আজ অস্থির করবে না তারা? তিনি অশ্রুসিক্ত আর কাঁপা গলায় মৌকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করে ফিসফিসিয়ে বললেন, মারে আমার, আর কেঁদো না। এভাবে কাঁদলে আবার কষ্ট হবে। একটু শান্ত হও তুমি, একটু ধৈর্য ধরো মা। মোর সাথে সাথে পাগলের মতো শাড়ির আঁচল দুই হাতে শক্ত করে চেপে ধরে চেঁচিয়ে উঠল, মামুনি, তুমি না
তুমি বলো না আমি কিভাবে শান্ত হব? তোমার ছেলে আমার সাথে এত বড় অন্যায় ও নিষ্ঠুর কাজ করলো কেন? করলো। আমি আজ সকলে কত করে বললাম, যাত্রাপথে হেঁচট লেগেছে প্রফেসর সাহেব, আপনি অন্তত 2 মিনিট থমকে বসে যান। কিন্তু সে তো বরাবরের মতোই আমার কোনো আকুতি কানে তুলল না। মা বলে, তুমিই বলো না একটু পর কাজে গেলে কি তার মহাভারত অসহ্য হয়ে যেত? সে কেন ভালোবাসার দোহাই দেওয়ার পরও আমার কথাটা শোনেনি? মো আমার কথাটা শোনো মনু। মেয়ের হাত বাড়িয়ে পরম ভালোবাসা মোয়ের গায়ে হাত রাখতে চাইল। মো এক ঝটকায় নিজের শরীরে দলিয়ে দিয়ে মেহেরকে ঠেলে দূরে সরিয়ে দিল। একদম টাচ করবি না তুই আমায়। তোকে আমি কতবার বললাম আমার প্রফেসর সাহেবকে ডেকে দিতে? আমার বেঁচে থাকার দ্বিতীয় আর কোনো কারণ নেই, কোনো অস্তিত্ব নেই। মোয়ের কান্নার বেগ অঝরে ধারায় ঝরাতে থাকা চোখের পানির সাথে সাথে আরও কয়েক গুণ বাড়তে লাগলো। সে যেন নিঃশ্বাস নেওয়ার মতো স্বাভাবিক শক্তিটুকুও হারিয়ে ফেলেছে। মৌসুমী চৌধুরী আর কোনো কথা না বলে তাকে পরম স্নেহে নিজের বুকের সাথে শক্ত করে চেপে পেঁচিয়ে রাখলেন। মৌ শাশুড়ির বুকে খাজেই মাথা গুঁজে হাঁসফাঁস করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে আফসোস আর অনুযোগে সুরে প্রলাপ বকতে লাগলো। মামনি, তোমার ছেলে কিভাবে আমাকে নিঃস্ব করে দিয়ে হারিয়ে যেতে পারলো? একটুও কি তার আমার কথা মনে পড়লো না? একবারও কি এই মেয়েটার মুখটা ভেসে উঠলো না তার চোখের সামনে? এভাবে পর করে দিয়ে হারিয়ে গেল আমাকে বাঁচিয়ে রেখে জিন্দা লাশ বানিয়ে গেল। হঠাৎই মুখ পরম আশ্রয় শাশুড়ির মৌসুমী চৌধুরীর বুকে ঢলে পড়লো। মোয়ের আক্রমিত এমন নীরবতা দেখে থমকে গেলেন মৌসুমী চৌধুরী। নিচু হয়ে বৌমা মুখের দিকে তাকাতে আটকে উঠলেন তিনি। মৌ সম্পূর্ণ জ্ঞান হারিয়ে নিশ্চল হয়ে তার বুকে লুটিয়ে রয়েছে। তিনি সাথে সাথে চিৎকার করে উঠলেন, মৌ, এই মৌ, কথা বলো মা। ইফাত, তাড়াতাড়ি একটু পানি নিয়ে আয়। মৌসুমী চৌধুরী আত্মচিৎকারে ড্রয়িং রুমে উপস্থিত সবাই ভিড় করে এগিয়ে এলো। মেয়ের এক দৌড়ে কিচেন থেকে এক গ্লাস পানি নিয়ে এলো। তারপর কাঁপা কাঁপা হাতে মৌয়ের মুখে চোখে পানি ঝাপটা দিতে লাগলো। কিন্তু মৌ চোখ খুলল না। উপস্থিতি বেগতি দেখে ইফা তার এক মুহূর্তও দেরি না করলো না। সে মৌকে পরম যত্নে পাজা কোলে করে পাশে সোফায় শুয়ে দিল। মেহের কান্নাকাটি করতে করতে মৌয়ের বরফ শীতল হাত ও পায়ের তালু ডলে দিতে লাগলো। এরই মধ্যে খবর পেল ফ্যামিলি ডক্টর এসে হাজির হলেন। তিনি মৌকে চেক আপ করালেন। বিষাদ শকের মৌয়ের মানসিক কন্ডিশন খুব খারাপ উল্লেখ করে দ্রুত ঘুম ও শান্ত করার কিছু হাই ডোজ মেডিসিন সাজেস্ট করে চলে গেলেন। ইফাত এক মুহূর্তের সময় নষ্ট না করে দৌড়ে এগিয়ে ফার্মেসি থেকে মেডিসিনগুলো নিয়ে এলো। ইতিমধ্যে শহরের বাইরে থাকা আরিয়ান আর তুবা কেউ ফোন করা খবরটা জানিয়ে দেওয়া হয়েছে। তারা ঝড়ের গতিতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। প্রায় ঘন্টাখানেক পর অবশ্যই মোয়ের জ্ঞান ফিরল। কিন্তু জ্ঞান ফিরতে বাস্তবে নিষ্ঠুর সতটা আবার তার মনে পড়ে গেল। আর সেই অঝরে ধারায় কাঁদতে শুরু করলো। নিজের প্রফেসর সাহেবকে শেষবারের মতো দেখার জন্য পাগলের মতো ছটফট করতে লাগলো সে। বাড়ির কেউ কিছুতেই তাকে ধরে রাখতে বা শান্ত করতে পারছে না। ইফা তার সহ্য করতে না পেরে মোয়ের সামনে হাঁটু গেজে বসলো। পরম স্নেহ ও নিচু স্বরে আওড়ালো, ভাবি, প্লিজ অন্তত নিজেকে একটু শান্ত করো। কিচ্ছু হয়নি তো, তুমি ভেঙে পড়ো না। আমি নিজের সিআইডি হেডকোয়ার্টারে যাচ্ছি উজানের কাছে। ওখানে পৌঁছে তোমাকে প্রতি মুহূর্তে সব খবর দেবো। কিন্তু তুমি প্লিজ নিজের শরীরটাকে এভাবে শেষ করে দিও না। বউ ইফাতের হাত দুটো শক্ত করে আঁকড়ে ধরে ডুকরে কেঁদে বলো, ভাইয়া প্লিজ আমাকেও সাথে নিয়ে চলো না। আমি নিজের চোখে দেখবো আমার প্রফেসর সাহেবকে। সে কেন এভাবে আমাকে এই নির্মাণ দুনিয়ায় একা ফেলে চলে গেল? আমি জবাব চাইবো। না ভাবি, এই মুহূর্তে তোমাকে সাথে নিয়ে যাওয়া আমার পক্ষে কোনোভাবে সম্ভব নয়। বাইরের পরিস্থিতি তোমাদের জন্য এই মুহূর্তে মারাত্মক রিস্ক আর ডিসটারেন্স। তুমি এখানে সোফায় থাকো, আমি কথা দিচ্ছি পরিস্থিতি একটু কন্ট্রোলে এলেই তোমাকে নিয়ে যাব। কথাটা বলে ইফাত দ্রুত বাসা থেকে বেরিয়ে গেল। ইফাত চলে যেতে মৌ আর এক সেকেন্ডও সেখানে স্থির হয়ে বসে থাকতে পারল না। সে যাওয়ার জন্য ছটফট করতেই মেহের তাকে শক্ত করে চেপে ধরে রাখলো। কিন্তু মৌ কারো কোনো বারণ শুনল না। এক ঝটকায় মেহেরের বাঁধন ছাড়িয়ে সে উন্মাদিনের মতো বসা থেকে বাইরের দিকে দৌড় দিল। পিছু পিছু মেহের সহ পরিবারের বাকি সদস্যরাও আজকে দৌড়ে বের হলো। বাইরে এসে মৌ দেখতে পেল ইফাতের গাড়ি অলরেডি ধুলোয় উড়িয়ে গেল, পার হয়ে বেরিয়ে গেছে। মৌ এক মুহূর্তেও কালক্ষণও না করে সোজা মেইন রোডের দিকে ছুটে গেল গাড়ির খোঁজে। গ্যারেজ থেকে ড্রাইভারকে ডেকে বের করানোর মতো ধৈর্য তখন তার মতো মনও অবশিষ্ট ছিল না। মেহের ছায়াসঙ্গীর মতো তার পেছনে দৌড়াচ্ছিল।
কিন্তু কোনোভাবে তাকে থামাতে পারছে না। ঠিক তখনই ঘটে গেল চরম অঘটন। রাস্তার মোড়ে পৌঁছাতে আচমকায় কালো রঙের একটি গ্লাস কালো মাইক্রোস বাস বিকট শব্দে ব্রেক কষে থামলো। কিছু বুঝে ওঠার আগেই গাড়ি থেকে কয়েকজন মুখোশধারী লোক নেমে এলো এক ঝটকায়। মো আর মেহেরকে টেনে হিঁচড়ে গাড়ির ভেতর তুলে নিল। তারা দুজনে চিৎকার করার সুযোগটুকুও পেল না। লোকগুলো মুহূর্তের মধ্যে স্প্রে দিয়ে তৈরি রাসায়নিক ক্লোরোফ্লোর তাদের মুখে চেপে ধরলো। আর সাথে সাথে জ্ঞান হারিয়ে নিস্তেজ হয়ে পড়লো দুজন। মুহূর্তের মধ্যে কালো গাড়িটি ধুলো উড়িয়ে উধাও হয়ে গেল। দূর থেকে দৃশ্যটি দেখে স্তব্ধ বাকরুদ্ধ হয়ে রইল আরিফুল চৌধুরী আর আকবর চৌধুরী আর মৌসুমী চৌধুরী। নিজের চোখে বিশ্বাস করতে না পেরে মাটিতে হাঁটু গেজে বসে আবারও বুক চাপে ডুকরে কেঁদে ওঠেন। এদিকে তরুণ ছেলের অকালে মৃত্যুর সংবাদ, আবার অন্যদিকে এই দিনে চৌধুরী বাড়ির দুই আদুরে বৌমাকে চোখের সামনে কে বা কারা এভাবে কিডন্যাপ করে নিয়ে গেল। শোক আর আতঙ্কে পুরো পরিবার যেন প্রবল নেমে এলো। এদিকে মাঝপথে গাড়ি চালানোর সময় মায়ের কান্না জড়ানো ফোন পেয়ে দ্রুত চৌধুরী বাড়ি ফিরে এলো ইফা। বাসা পা রাখতে সে দেখলো পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়েছে। চারদিকে হাহাকার। ইফাত উদ্বিগ্ন কণ্ঠে এগিয়ে গিয়ে নিজের মায়ের কাছে জিজ্ঞেস করলো, আম্মু কি হয়েছে, এভাবে ভেঙে পড়েছে কেন? আর তোমরা আমাকে মাঝপথ থেকে হঠাৎ ফোন করে কেন ফিরতে আসতে বললে? ইফাতের উদ্বিগ্ন প্রশ্নে মুখে ইমরোজা চৌধুরী ফুপিয়ে ফুপিয়ে অঝরে কাঁদতে কাঁদতে বলেন, বাবারে, আমার কিছু বুঝে ওঠার আগে ওই লোকগুলো মো আর মেহেরকে টেনে গাড়িতে তুলে কিডন্যাপ করে নিয়ে গেছে। আমরা যাওয়ার আগে লোকগুলো উধাও হয়ে গেল। হোয়াট? আম্মু, আমি তোমাদের বারবার সতর্ক করে গেলাম যে বাইরে পরিস্থিতি খারাপ, ওদের সাবধানে আর সেফ রাখবে, তবুও তোমরা ওদের সামলাতে পারলে না। আমি এখন একা মানুষ, একসাথে কিভাবে দুই দিক সামলা দেবো তো বলো তো? এদিকে উজান আর অন্যদিকে ভাবি আর মেহের। বাবা, এখন কি হবে বলো তো? ইমরোজা কাঁদতে লাগলেন। ইফাত নিজের রাগকে কষ্ট করে সংবরণ করে মায়ের কাঁধে হাত দিল। আচ্ছা ঠিক আছে, এখন ভেঙে পড়ার সময় নয়। তুমি বড় আব্বুকে সামলাও, আম্মুকে সামলাও, আমি যে কোনো মূল্যই ভাবি আর মেহেরকে খুঁজে বের করছি। কথাটা শেষ করে আবারও অজানা গন্তব্যে উদ্দেশ্য ঝড়ের গতিতে বেরিয়ে গেল ইফাত। একদম নিঝুম নির্জন এক গভীর জঙ্গল। সেই জঙ্গলের মাঝখানে পুরো একটা পরিত্যক্ত বাড়িতে বন্দি করে রাখা হয়েছে প্রায় 10 খানেক মেয়েকে। তাদের মাঝে এক কোণে বসে আছে মো আর মেহের। মেয়ের আশঙ্কায় কাঁপতে কাঁপতে মোয়ের হাত শক্ত করে আঁকড়ে ধরে অঝরে কাঁদছে। কিন্তু অলৌকিক ব্যাপার হলো, মোয়ের চোখে এখন আর এক ফোঁটাও জল নেই। সে নিজে হাত দুটো বুকের সাথে ভাঁজ করে নিচু হয়ে বসে আছে। তার এই পাথর হয়ে যাওয়ার নীরবতা মেহেরকে মারাত্মক ভাবে ভাবিয়ে দিচ্ছে। মেহের কাঁপা কাঁপা গলায় মৌকে ডাকলো, মৌ, তুই এমন চুপ করে আছিস কেন? তুই কি বুঝতে পারছিস না ওরা আমাদের সবাইকে বিদেশে নোংরা কাজে পাচার করে দেওয়ার জন্য এখানে ধরে নিয়ে এসেছে? হতো। মৌ নিচু বরফ শীতল স্বাভাবিক গলায় উত্তর দিল, পাখি, কি হয়েছে তোর বলতো? এতগুলো নিষ্পাপ মেয়ের ভবিষ্যৎ আর জীবন আজ এখানে শেষ হতে চলেছে, আর তুই কিচ্ছু করবি না? কিছু একটা কর না বোন, এতগুলো প্রাণকে এভাবে অকালে ঝরে যেতে দিস না। দেখ সবাই কেমন করে কাছে, ওদের বাঁচানা পাখি। মৌ এবার ধীরে ধীরে মাথা তুলল। মেহেরের দিকে একজোড়া নিষ্পিত ও শীতল চোখে তাকিয়ে ধীরে ধীরে বলল, কীভাবে অন্যের কথা ভেবে বল? কই, এতদিন অন্যের কথা ভেবে সমাজ আর মানুষের উপকার করে আমাদের কি লাভ হলো? আমার প্রফেসর সাহেব তো কত শত মানুষের বাঁচালো, কিন্তু তার পরিমাণে শেষেমেশে কি হলো? আমার প্রফেসর সাহেবকে গুলি করে মেরে ফেললো হলো। কই, কেউ তো পারলো না আমার প্রফেসর সাহেবকে বাঁচিয়ে রাখতে। মো প্লিজ, এমন করিস না। এখানে যে আমাদের নিজেকে জীবনও জড়িয়ে আছে। আমরা যদি আজ এখান থেকে পালাতে না পারি, তবে সারা জীবন ওই নরকের মতো অন্ধকার ঘরে কাটাতে হবে। আমি পারবো না তো ইফাত ভাইয়াকে ছাড়া অন্য কারো কথা ভাবতে। তাকে ছাড়া অন্য কারো স্পর্শ যে এই মেহেকে জ্যান্ত মেরে ফেলবে। তুই কি পারবি না অন্য কোনো স্পর্শে সাহায্য করতে? তুই পারবি এমনটা হতে দিতে? ও ছলছল নয়নে কিছু সময় মেহেরের দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎই ঠোঁটের কোণে এক চিরিতে বিষাদময় করুণ হাসি ফুটিয়ে তুলল। এ চরম বিপদের মুখে মৌয়ের হাসা কারণ মেহেরের মাথায় ঢুকলো না। মৌ একদম নিচু গলায় জবাব দিল, হুঁ। মৌ কখনো উজান চৌধুরী ছাড়া কারো কথা ভাবতে পারবে না। মৌ অনলি উজান চৌধুরী ছিল আর চিরকাল তার হয়ে থাকবে। আমাদের যখন এখান থেকে অন্য কোথাও পাচারের জন্য নিয়ে যাওয়া হবে, আমি চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে দেব। আর তুই টেনশন করিস না, তোকে ইফাত ভাইয়া ঠিকই কোনো না কোনোভাবে খুঁজে বের করবে। তোকে যে সে বড্ড ভালোবাসে, কিন্তু আমার প্রফেসর সাহেব তো আমাকে একটু ভালোবাসে না।
তাই তো আমাকে এই নিষ্ঠুর দুনিয়ায় একলা ফেলে রেখে নিজেই হারিয়ে গেল। কথা শেষ হতেই রুমে ভারী লোহার দরজা খুলে কয়েকজন শক্তপোক্ত লোক ভেতরে প্রবেশ করলো। তারা নির্মমভাবে প্রতিটি মেয়েকে হাতে সিল মারতে শুরু করলো। ব্যথায় আর আতকে মেয়েরা চিৎকার করে দাঁতে কাটতেই লোকগুলো গর্জে উঠে ধমক দিল। আর সাথে সাথে পুরো রুম নিস্তব্ধ হয়ে গেল। একে একে সবাই হাতেই সিল মারা হচ্ছে। ঠিক এমন সময় বাইরে থেকে বিশেষ একজন লোক ওই রুমে প্রবেশ করে কাজ থামিয়ে পাচারকারী লোকগুলো একসাথে নিচু হয়ে সালাম দিল। মোয়ের এক দৃষ্টি বরাবরের মতো মেঝের দিকে নিবদ্ধ ছিল, কিন্তু মেহের লোকটার দিকে তাকাতেই থমকে গেল। সে নিজের হাতে পৈনু দিয়ে মোয়ের ধাক্কা দিয়ে সামনে তাকাতেই বলল। মো চরম বিরক্তকর দৃষ্টি নিয়ে চোখ তুলে তাকাতেই স্তব্ধ হয়ে গেল। সামনে তাদের দিকে একজোড়া আকুল ও অসহায় দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে স্বয়ং রোহান। মো কিছু বুঝে ওঠার আগেই রোহান ঝড়ের গতিতে দৌড়ে এসে মো আর মেহেরের দুজনকে একসঙ্গে নিজের বুকের মাঝে জড়িয়ে ধরল। মেহের ভয়ে ছটফট না করলেও মো সজোরে ধাক্কা দিয়ে রোহানকে নিজে থেকে দূরে সরিয়ে দিল। রোহান হতভম্বর মতো অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল। ফুল মেহ, তোরা এখানে কি করছিস? কথাটা বলে সে মেহেরকে ছেড়ে দিয়ে সে পাচারকারী লোকগুলোর দিকে রক্তচক্ষু নিয়ে ধেয়ে গেল। হিংস্র সিংহের মতো হুঙ্কার দিয়ে বলল, ওদেরকে তুলে এনেছে কোন শুয়োরের বাচ্চারা? রোহানের সেই হুঙ্কারের প্রতিটি লোক আতঙ্কে থরথর করে কেঁপে উঠল। একজন লোক ভয়ে কাঁপতে কাঁপতে পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজনের দিকে আঙুল দিয়ে দেখিয়ে দিতে রোহান এক উন্মাদের মতো রড তুলে নিয়ে তাদের ওপর এলোপ্যাথারি পেটাতে শুরু করলো। জানোয়ারের বাচ্চা, তোরা কি করেছিলি? তোরা আমার এই দুটো প্রাণকে এখানে তুলে এনেছিস? বলতে বলতে সে রড দিয়ে পেটানো চালিয়ে যেতে লাগলো। তাদের শরীর যন্ত্রণায় ক্ষত বিক্ষত ও রক্তাক্ত করে দিয়ে তীব্র তেজস্বী গলায় গর্জে উঠল, কুত্তার বাচ্চা, তোদের সাহস হলো কিভাবে? তোরা আমারই ফুলের কিডন্যাপ করে নিয়ে এসেছিস। তোরা জানিস ফুল আমার জান, আমার কলিজা, আমার সব। আর আমি আমার জানকেই পাচার করব, তাকে মৃত্যুর মুখে ঠেলে দেব। রক্তাক্ত লোকগুলো মাটিতে পড়ে রোহানের পা জড়িয়ে ধরে আকুতি মিনতি করে বলতে লাগলো, বস প্লিজ ছেড়ে দিন আমাদের, আমরা সত্যি কিছু জানি না, আমাদের মাফ করে দিন, আমাদের যা বলা হয়েছে আমরা ঠিক তাই করেছি। রোহান রথ উঁচিয়ে চিৎকার করে উঠল, জানিস না মানে? তোদের কোন বাপ বলেছে আমার এই প্রাণ দুটোকে এখানে ধরে আনতে? বল আমাকে। ঠিক তখনই গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং পরবর্তী গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প প্রফেসর উজান চৌধুরী চলবে।